আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ হারুন আর রশিদ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। গত ক্লাসে আমরা জাবেদার নিয়ম এবং জাবেদা সম্পর্কে কিছু আলাপ আলোচনা করেছিলাম। কথা অনুযায়ী আজকে আমরা জাবেদা অঙ্ক নিয়ে আলোচনা করব। যে সেই আলোকে আমরা প্রফেসর আব্দুল মোতালেব, প্রফেসর ওয়ালিউল্লাহ, প্রফেসর আব্দুল মজিদ বিশ্বাস ও অন্যান্যদের লেখা বইয়ের 390 পৃষ্ঠা 7 নম্বর অঙ্ক এখানে আছে, মিস্টার জামান 70,000 টাকা মূলধন নিয়ে 2019 সালে 1 জানুয়ারি তারিখে ব্যবসায় শুরু করিলেন। তাহার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। জানুয়ারি 1, অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো 8,000 টাকা, আসবাবপত্র ক্রয় করা হলো 7,000 টাকা, আলমের নিকট হতে নগদে ক্রয় 8,000 টাকা, আজমের নিকট হতে পণ্য ক্রয় 6,000 টাকা, কিবরিয়ার নিকট মাল বিক্রয় 15,000, আজমকে প্রদত্ত হলো 3,000। আমরা এই প্রশ্নগুলো নিয়ে আমরা জাবেদা অঙ্ক আমরা শুরু করি। আমরা গত ক্লাসে জাবেদার ছক, কিভাবে কি জাবেদা এন্ট্রি করতে হয়, সেগুলো আমরা আলাপ আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। তাহলে প্রথমে 1 তারিখে বলছে, মিস্টার জামান 70,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করিলেন। তাহলে এখানে দুইটা পক্ষ হচ্ছে, একটা নগদান হিসাব আর একটা হলো মূলধন হিসাব। তাহলে নগদান হিসাব সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবের সূত্র কি? সম্পত্তি আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। অথবা সমীকরণ হিসাবে যদি আমরা এর বিচার করি, তাহলে এটা সম্পদ হিসাব। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, সেহেতু নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু নগদ টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করিলেন, তাহলে আমরা ডেবিটের ঘরে নগদের সুজা 70,000, ক্রেডিটের ঘরে মূলধনের সুজা 70,000 টাকা বসালাম। এরপরে 2 তারিখে বলছে, অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো। অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো, তাহলে এখানে দুইটা পক্ষ আছে, একটা হলো অগ্রণী ব্যাংক আর একটা নগদান হিসাব। অগ্রণী ব্যাংকটা আমরা সনাতন পদ্ধতিতে করলে কি হয়, এটা ব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাবের সূত্রে পড়েছিলাম যে গ্রহণ করে ডেবিট আর যে দান করে ক্রেডিট। তাহলে অগ্রণী ব্যাংক গ্রহণ করছে, সেহেতু অগ্রণী ব্যাংক হিসাব ডেবিট 8,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 8,000 টাকা। আবার নগদান থেকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে নগদান হলো সনাতন পদ্ধতিতে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবে সম্পত্তি আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। যেহেতু নগদ টাকা চলে যাচ্ছে, সেহেতু নগদান ক্রেডিট। এরপরে আছে কি, আসবাবপত্র ক্রয় করা হলো। আসবাবপত্র ক্রয় করা হলো 7,000 টাকা। এখানে দুইটা পক্ষ, একটা হলো আসবাবপত্র হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। এখন আমরা এটা সূত্র প্রয়োগ করলে, যদি সনাতন পদ্ধতিতে সূত্র প্রয়োগ করি, সেখানে এই দুইটাই হলো সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তিবাচক হিসাবের সূত্র ছিল সম্পত্তি আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। তাহলে যেহেতু আসবাবপত্র আসলো, আসবাবপত্র ডেবিট, নগদান চলে গেল, নগদান ক্রেডিট। যেহেতু আসবাবপত্র ক্রয় করা হলো 7,000। এরপরে আছে কি, আলমের নিকট হতে নগদে পণ্য ক্রয়। কোনো ব্যক্তির কাছে থেকে যদি নগদে পণ্য ক্রয় করা হয়, তাহলে সেই ব্যক্তির আর নামের প্রয়োজন হয় না, যেহেতু নগদ টাকা এখানে চলে যায়। তাহলে এখানে দুইটা পক্ষ হচ্ছে, একটা হলো ক্রয় হিসাব আর একটা হলো নগদান হিসাব। এবার আমরা সূত্র প্রয়োগ করি।
ক্রয় হিসাবটা যদি আধুনিক পদ্ধতিতে যায় বা সমীকরণ পদ্ধতিতে, এটা হলো খরচ। খরচের ক্ষেত্রে নিয়ম কি? খরচ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু ক্রয় বাবদ খরচ বৃদ্ধি পেয়েছে, সেহেতু ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান কেন ক্রেডিট? নগদান হলো সম্পদ হিসাব। সম্পদ হিসাবে সূত্র ছিল যদি বৃদ্ধি পায় ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু নগদ টাকা হ্রাস পাচ্ছে, সেহেতু নগদান ক্রেডিট। এরপরে আছে কি? আজমের নিকট হতে পণ্য ক্রয়। আজমের নিকট হতে পণ্য ক্রয় ৬,০০০। তাহলে এটা তারিখ ছিল ৮। আজমের নিকট হতে পণ্য ক্রয়, তাহলে দুইটা পক্ষ আছে, একটা হলো ক্রয় হিসাব, ক্রয় হিসাব, আর একটা আছে হলো পাওনাদার হিসাব। পাওনাদার হাইপেন দিয়ে আজম। তাহলে এইবার আমরা সূত্র প্রয়োগ করি। ক্রয় যেহেতু খরচ, তাহলে ক্রয় ডেবিট। পাওনাদার যেহেতু দায়, পাওনাদার ক্রেডিট। তাহলে পাওনাদার কি? দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট, আর দায় যদি হ্রাস পায় ডেবিট। যেহেতু ক্রয় বাবদ দায় বৃদ্ধি পেয়েছে, তাই এটা ক্রেডিট। এখানে লাখ টাকা ছিল কত? ৬,০০০। ৬,০০০ টাকা। যেহেতু আজমের নিকট হতে ধারে বা বাকিতে পণ্য ক্রয় করা হলো। ১০ তারিখ গেছে মিলনের নিকট নগদ বিক্রয় ১০,০০০। ১০ তারিখ মিলনের নিকট নগদে বিক্রয়। এখানে দুইটা পক্ষ আসছে, একটা নগদান হিসাব, আর একটা হচ্ছে বিক্রয়। তাহলে নগদান হিসাব হলো যদি সমীকরণ পদ্ধতিতে আমরা বিচার করি, তাহলে কি? নগদান হিসাব সম্পদ হিসাব। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু বিক্রি করছি, নগদ টাকা আসছে, সেহেতু নগদান বৃদ্ধি পাচ্ছে, তাই নগদান হিসাব ডেবিট। আর বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয়টা কেন ক্রেডিট? বিক্রয় হলো আয় হিসাব। আয়ের ক্ষেত্রে আয় যদি হ্রাস পায় ডেবিট, আয় যদি বৃদ্ধি পায় ক্রেডিট। তাহলে বিক্রয় বাবদ আয় বৃদ্ধি পেয়েছে, সেহেতু বিক্রয় ক্রেডিট। এখানে টাকা ছিল ১০,০০০। ডেবিটের ঘরে ১০,০০০, ক্রেডিটের ঘরে ১০,০০০। যেহেতু মিলনের নিকট নগদে বিক্রয় ১২ তারিখে আছে। এরপরে হলো ১২ তারিখ। ১২ তারিখে বলা আছে কিবরিয়ার নিকট মাল বিক্রয়। কিবরিয়ার নিকট মাল বিক্রয়। তাহলে এখানে কিন্তু নগদের কথা উল্লেখ নাই, সেহেতু এটা ধারে। কোনো ব্যক্তির নিকট ক্রয় বা বিক্রয় যদি হয়, সেটা যদি নগদ কথা উল্লেখ না থাকে, তাহলে সেটা ধারে বা বাকিতে হবে। তাহলে কিবরিয়ার নিকট বিক্রয় ১৫,০০০। তাহলে এখানে দুইটা পক্ষ আসছে, একটা দেনাদার, দেনাদার হাইপেন দিয়ে কিবরিয়া, আর একটা হচ্ছে বিক্রয়, বিক্রয়। তাহলে এইবার আমরা সূত্র প্রয়োগ করে, সমীকরণ পদ্ধতিতে যদি সূত্র প্রয়োগ করি, তাহলে দেনাদার, দেনাদার এটা হচ্ছে সম্পদ। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু বৃদ্ধি পাচ্ছে, যেহেতু এটা ডেবিট, আর বিক্রয় ক্রেডিট। এটা ছিল ১৫,০০০ টাকা। ডেবিটের ঘরে ১৫, ক্রেডিটের ঘরে ১৫,০০০। এরপরে আছে কি? আজমকে প্রদত্ত হলো
3000। এটা আছে 15 তারিখ আজমকে প্রদত্ত হলো। আজমকে আমরা প্রদত্ত হলো, কোনো ব্যক্তিকে যখন প্রদত্ত হবে তাহলে ধরতে হবে যে সেই ব্যক্তি আমাদের পাওনাদার, আমাদের কাছ থেকে সে টাকা পাইতো, সেই টাকাটা পরিশোধ করলাম। তাহলে কাকে পরিশোধ করলাম? পাওনাদার বা প্রদেয় হিসাবকে। তাহলে এই যে আমরা একটা লেনদেন এটা আগে ছিল, আজমের নিকট থেকে ক্রয় করছিলাম ধারে, তো এই টাকার থেকে কিছু টাকা পরিশোধ করা হলো। তাহলে এখানে পাওনাদার আজম হিসাব ডেবিট, পাওনাদার হাইপেন দিয়ে আজম ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কত টাকা ছিল? 3000। তাহলে পাওনাদার এখানে ডেবিট হলো কেন? আমরা সমীকরণ পদ্ধতিতে দায় হিসাবে সূত্রে পড়েছিলাম কি, দায় যদি হ্রাস পায় ডেবিট, দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট। যেহেতু পাওনাদারকে আমরা টাকা পরিশোধ করলাম, পাওনাদার হ্রাস পাইল, এই জন্য পাওনাদার হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেল, নগদান হিসাব ক্রেডিট। এরপরে আছে 18 তারিখে আচ্ছা 18 তারিখে আছে কি, ভাড়া প্রদত্ত হলো 2000 টাকা। আমরা 18 তারিখ লিখব, তারিখের ঘরে 18। ভাড়া প্রদত্ত হলো, এখানে দুইটা পক্ষ আছে, একটা ভাড়া হিসাব আর একটা হচ্ছে নগদান হিসাব। তাহলে ভাড়া যেহেতু খরচ হলে সেটা ডেবিট, তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদ টাকা চলে যাচ্ছে, নগদান ক্রেডিট। যেহেতু ভাড়া প্রদান করা হলো, টাকা ছিল 2000। এরপরে আছে বিজ্ঞাপন প্রদত্ত হলো 5000, তারিখ ছিল 20 তারিখ। এখানে দুইটা পক্ষ আছে, একটা হলো বিজ্ঞাপন হিসাব আর একটা হলো নগদান হিসাব। এবারে আমরা সূত্র প্রয়োগ করি। বিজ্ঞাপন যেহেতু খরচ হলে ডেবিট, তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। আবার নগদের সূত্র যদি প্রয়োগ করি তাহলে নগদ টাকা যেহেতু হ্রাস পাচ্ছে সেহেতু নগদান ক্রেডিট। টাকা ছিল 5000। সবশেষ আইটেম আছে 30 তারিখে, বেতন চেকের মাধ্যমে প্রদত্ত হলো। 30, বেতন চেকের মাধ্যমে প্রদত্ত হলো। তাহলে এখানে দুইটা পক্ষ আসছে, একটা হলো বেতন হিসাব আর একটা হচ্ছে ব্যাংক হিসাব। তাহলে বেতন খরচ, বেতন ডেবিট, ব্যাংক ক্রেডিট। ব্যাংক যদি সনাতন পদ্ধতিতে ধরি তাহলে ব্যাংক ব্যক্তিবাচক হিসাব, আর ব্যক্তিবাচক হিসেবে সূত্র পড়েছিলাম যে গ্রহণ করে ডেবিট, যে দান করে সে ক্রেডিট। যেহেতু ব্যাংক দান করছে সেহেতু ব্যাংক ক্রেডিট। আবার যদি আমরা আধুনিক পদ্ধতিতে আসি, সেক্ষেত্রে ব্যাংক হচ্ছে কি সম্পদ হিসাব। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট। যেহেতু ব্যাংকের সম্পদ হ্রাস পাচ্ছে সেহেতু ব্যাংক ক্রেডিট। তাহলে এখানে টাকা ছিল 2500। তাহলে প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, জাবেদা সাধারণত এইভাবেই হবে এবং
তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে জাবেদা অঙ্ক খুবই সহজ অঙ্ক। এখানে প্র্যাকটিসের উপরেই সব কিছু নির্ভর করবে, যে যত প্র্যাকটিস করবে তার তত ভালো হবে, আর যে প্র্যাকটিস করবে না তার কিন্তু সুবিধাজনক বা ভালো হবে না। ভালো ফলাফল করতে গেলে অবশ্যই প্রত্যেক দিন অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো জাবেদা আমরা এভাবেই করব। তো এই যে জাবেদা থেকে আমরা কিভাবে খতিয়ানে পোস্টিং দেব, আজকে আমরা সেটাও দেখাবো। জাবেদা থেকে আমরা কি দেখাবো, খতিয়ান। খতিয়ান জিনিসটা কি? খতিয়ান হচ্ছে হিসাবের পাকা বই, যে বইতে লেনদেনগুলোকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, সেটা হলো খতিয়ান। খতিয়ান ইংরেজি লেজার, যা ল্যাটিন শব্দ লেস থেকে আসছে। লেস শব্দের অর্থ হলো তাক বা সেলফ। তাক বা সেলফে গৃহস্থলী জিনিসপত্র যেভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, প্রয়োজনের সময় সেটা খুব সহজে বের করা যায়, খতিয়ানটাও ঠিক সেভাবে লেনদেনগুলোকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে স্থায়ীভাবে সাজিয়ে রাখা হয়। তো সেই খতিয়ানটাকে আমরা কিভাবে খতিয়ানে এন্ট্রি করব, একটা জাবেদা থেকে কিভাবে খতিয়ানে এন্ট্রি দেখানো হয় সেটা আমরা দেখাবো। তো খতিয়ান হলো আমাদের দুইটা পদ্ধতিতে খতিয়ান করা হয়, একটা হলো সনাতন আর একটা হচ্ছে আধুনিক বা সমীকরণ। তাহলে আমরা ছক কাটি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট। এই আমাদের খতিয়ানের ছক। আমি আর একটা ছক কাটি, এই একই ছক। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, উদ্বৃত্তর, ডেবিট, ক্রেডিট। আমরা লিখি তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট, ক্রেডিট, উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট। এখন আমরা প্র্যাকটিক্যালে আসি, যে কোনো একটা জাবেদা। যেমন ধরো নগদে বিক্রয় করা হলো, নগদে বিক্রয় করা হলো, তাহলে এখানে জাবেদা করলে কি হয়, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা কয়টা হিসাব খাত পেলাম এখানে, দুইটা, একটা নগদান আর একটা বিক্রয়। তো খতিয়ানে যতগুলো হিসাব খাত পাবো, প্রত্যেকটা হিসাব খাতকে শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে সেটাকে এন্ট্রি করব। তাহলে আমরা এখানে পাইলাম কি, আমরা ধরি এই অঙ্কের থেকে আমরা দেখাই, এখানে ছিল প্রথমে ব্যবসা শুরু করলো কত তারিখে, 1 তারিখে 2019 জানুয়ারি 1
জানুয়ারি 1। তাহলে জানুয়ারি 1 অঙ্কে আমরা কি করছিলাম, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে দুইটা পক্ষ আছে, একটা নগদান একটা মূলধন। তাহলে এই যে খতিয়ান হিসাব খুলবো এই দুই নামে। তাহলে প্রথমটা হলো নগদান, যেহেতু পাইলাম নগদান হিসাব, দ্বিতীয়টা পাইলাম কি মূলধন হিসাব, মূলধন হিসাব। তাহলে এখন আমরা এন্ট্রি করব কিভাবে, আমরা জাবেদা করছিলাম কি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদানের ডেবিটের ঘরে টাকা বসাবো ৭০,০০০, মূলধনের ক্রেডিটের ঘরে টাকা বসাবো ৭০,০০০। তাহলে আমরা জাবেদা করছিলাম নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে লিখব মূলধন হিসাব, এখানে লিখব নগদান হিসাব, বিপরীত মুখে নামলো। নগদানে লিখলাম মূলধন হিসাব, মূলধনে লিখলাম নগদান হিসাব। তাহলে আমাদের জাবেদা কি ছিল, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, নগদে মূলধন, মূলধনে নগদান লিখলাম। এইবার আমরা কি করব, এটা ডেবিটের ব্যালেন্স উদ্বৃত্তর ঘরে, এটা যেহেতু ডেবিট আমরা উদ্বৃত্তেও ডেবিটের ঘরে একটা বসালাম। আচ্ছা, এখানে মূলধন হিসাবে এটা কি ক্রেডিট, এখানে উদ্বৃত্তর ঘরেও আমরা ক্রেডিটে বসালাম। তো এইভাবে আমরা প্রত্যেকটা এন্ট্রি করব। এখন আমরা আবার আসি, অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো। তাহলে আমরা আবার একটা খতিয়ান আমরা করব, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, উদ্বৃত্তর ডেবিট ক্রেডিট। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট। এখানে সাল ছিল 2019 জানুয়ারি 1। জানুয়ারি 1 এখানে বলা হচ্ছে দ্বিতীয় আইটেমে কি অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো, অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো। এখানে আমরা জাবেদা কি পাইছিলাম, অগ্রণী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা অগ্রণী ব্যাংকগুলো আরেকটা নতুন হিসাব আমরা এখানে খুলব, অগ্রণী ব্যাংক। আচ্ছা, তাহলে আমাদের জাবেদা অনুসারে আমরা কি পাইলাম, অগ্রণী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা ছিল কত, 8,000। তাহলে অগ্রণী ব্যাংকের এখানে 1 তারিখে ডেবিটের ঘরে 8,000, ঠিক আরেকটা পক্ষ কি ছিল নগদান, তাহলে নগদান হলো এইটা। তাহলে এখানে আবার এখানে 1 তারিখ লিখবো, লিখে নগদান হিসাব ক্রেডিট ছিল কত, 8,000, 8,000 ক্রেডিট ছিল। তাহলে অগ্রণী ব্যাংকে লিখবো আমরা নগদান, আর নগদানে লিখব অগ্রণী ব্যাংক। তো এইভাবে আমরা পোস্টিং দেব। এরপরে আবার কি কি করব, আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। তাহলে এখানে আমাদের ডেবিট উদ্বৃত্ত ছিল কত, ৭০,000। নগদে আমার নগদ টাকা ছিল ৭০,000। এর ভিতর ক্রেডিট হলো আমি খরচ করে ফেললাম, প্রদান করলাম ব্যাংকে। তাহলে আর থাকলো কত, বিয়োগ করলে এখানে আর থাকলো হলো ৬২,000। যেহেতু ডেবিট বড় ৭০,000, ৭০,000 থেকে 8,000 বিয়োগ করে আমরা উদ্বৃত্ত পেলাম ৬২,000। আবার নগদে এখানে ডেবিট আছে, এখান থেকে ডেবিট এই উদ্বৃত্ত চলে গেল।
প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা প্রত্যেকটা জাবেদা এন্ট্রিটা যদি সঠিক হয় তাহলে মাথা ঠান্ডা করে যদি খতিয়ানে আমরা পোস্টিং দিই, খতিয়ানটাও আমাদের সঠিক হবে। তো আমি প্রথমে বলছি খতিয়ানটা হলো একটা পাকা বসে স্থায়ীভাবে লেনদেনগুলো এখানে লিপিবদ্ধ করা থাকে। হিসাবের কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটা আমরা কি করব, খতিয়ানের পরে রেওয়ামিলের মাধ্যমে যাচাই করব। তাহলে এই যে আমি যে তিনটা আইটেম আমরা করছি, একটা হলো মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো, দ্বিতীয়টা হলো কি অগ্রণী ব্যাংকে হিসাব খুললো। দুইটা আইটেম। মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে এখানে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, আর হলো অগ্রণী ব্যাংকে হিসাব খোলা হলো, অগ্রণী ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন যদি আমরা আর একটা আইটেমে আসি যে হলো বেতন প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো, তাহলে আমরা বেতন প্রদান করা হলো, তাহলে বেতন প্রদান করলে আমরা আরেকটা হিসাব পালাম, বেতন হিসাব। বেতন হিসাব তাহলে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, উদ্বৃত্তের ডেবিট ক্রেডিট। এখানে তারিখ ছিল 2019 জানুয়ারি। আচ্ছা, এখানে বেতন প্রদান করা হলো, ধরলাম 2000 টাকা বেতন প্রদান করা হলো 20 তারিখ। তাহলে এখানে যাবে দেখি বেতন হিসাব ডেবিট 2000, নগদান হিসাব ক্রেডিট 2000। তাহলে এখানেও 20 তারিখ লিখব, এখানে লিখব বেতন, বেতনে লিখব নগদান হিসাব। আমরা এবার আবার উদ্বৃত্ত তৈরি করব। বেতনে যেহেতু ডেবিট আর কিছু নাই, বেতনের ডেবিটের উদ্বৃত্তে চলে গেল। আচ্ছা, নগদ টাকা আমাদের ছিল কত, 62,000, বেতন বাবদ প্রদান করলাম আবার 2,000, তাহলে এখানে উদ্বৃত্ত থাকলো 60,000। তাহলে এইভাবে আমরা খতিয়ান পোস্টিং দেব। তো এই যে খতিয়ানের পোস্টিং, খতিয়ানটা সঠিক আছে কিনা এর গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য আমরা এখন কি করব, রেওয়ামিল তৈরি করব। রেওয়ামিল তৈরি করা, রেওয়ামিলটা কি, যে খতিয়ানের উদ্বৃত্তগুলোকে একটি কাগজে একত্রিত করে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য যে বিবরণী তৈরি করা হয় সেটাই হলো রেওয়ামিল। রেওয়ামিলের প্রধান উদ্দেশ্য হলো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা। তাহলে রেওয়ামিলের ছক আমরা এখানে ছোট করে রেওয়ামিল ক্রমিক নম্বর, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট। তাহলে রেওয়ামিলের ক্ষেত্রে আমরা এখানে ছকটা পাইলাম কি, ক্রমিক নম্বর, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তাহলে
আমরা একই অঙ্কের থেকে জাবেদা, তারপর খতিয়ান, খতিয়ানের পরে রেওয়ামিল কিভাবে তৈরি করা হয় এবং গাণিতিক শুদ্ধতা কিভাবে যাচাই করা হয় সেটাই কিন্তু আমরা এখান থেকে আমরা যাচাই করব। তাহলে এখানে আমরা কয়টা হিসাব পাইছি? এখানে পাইছি 1 2 3 4, 4টা হিসাব। তাহলে ক্রমিক নম্বর 1, ক্রমিক নম্বর 1-এ আমরা পাইছি কি নগদান হিসাব। নগদান এর ব্যালেন্স ছিল কত? 60,000 টাকা। এই 60,000 টাকা কোথায় ছিল? ডেবিটে না ক্রেডিটে? এটা ডেবিট ব্যালেন্স। এখানে যে ব্যালেন্স হবে রেওয়া মিলের সেই ঘরে টাকা বসবে। রেওয়া মিলের যদি ডেবিটের ঘরে টাকা বসে, এই খতিয়ানের যদি ডেবিটে থাকে আমরা রেওয়া মিলের ডেবিটে বসাবো। খতিয়ানে যদি ক্রেডিটে উদ্বৃত্ত থাকতো তাহলে আমরা ক্রেডিটে বসাতাম। তাহলে এখানে নগদে খতিয়ানের কোথায় আছে টাকা? ডেবিটে। কত টাকা? 60,000। তাহলে আমরা এখানে ডেবিটে 60,000 বসালাম, 60,000। 2 নম্বরে আসে হলো মূলধন হিসাব। মূলধন কত আছে? 70,000 আছে ক্রেডিটে। তাহলে মূলধন যেহেতু ক্রেডিটে আছে তাহলে মূলধনের টাকাটাও আমরা ক্রেডিটে বসাবো, 70,000। 3 নম্বরে আছে কি অগ্রণী ব্যাংক। অগ্রণী ব্যাংক, এখানে অগ্রণী ব্যাংকে কি আছে? ডেবিটে টাকা আছে। অগ্রণী ব্যাংকে যেহেতু ডেবিটে আছে আমরা ডেবিটে বসাবো। অগ্রণী ব্যাংক যদি ক্রেডিটে থাকতো তাহলে আমরা ক্রেডিটে লিখতাম। যেহেতু এখানে ডেবিটে আছে আমরা ডেবিটে কত? 8,000 টাকা, 8,000। 4 নম্বরে ছিল কি বেতন হিসাব। বেতন, তাহলে বেতন কি ডেবিটে ছিল কত? 2,000। তাহলে আমরা ডেবিটে বসালাম। তাহলে আমার এই 4টি খতিয়ান কিন্তু বসানো শেষ। এবার আমরা কি যোগ করে দেখব যে আমার হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই আছে কিনা। রেওয়া মিলের ক্ষেত্রে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্ত যখন যোগফল সমান হবে তাহলে আমরা জানবো কি মোটামুটিভাবে গাণিতিক শুদ্ধতা যাচাই আছে। তাহলে আমরা এখানে যোগ করি। ক্রেডিটের দিকে একটা আইটেম আছে 70,000, আচ্ছা ডেবিটে আছে 60,000, নগদ 60,000, অগ্রণী ব্যাংক 8,000, 68,000, বেতন 2,000, তো সর্বমোট 70,000। তাহলে দুইটা মিলে গেল, আমরা ক্লোজ করে দিলাম। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা প্র্যাকটিস করব। তাহলে একটা অঙ্ক দিয়ে যদি আমরা জাবেদা, খতিয়ান এবং রেওয়ামিল প্র্যাকটিস করি তাহলে সেক্ষেত্রে 3টা অঙ্ক আমার একসঙ্গে হয়ে গেল এবং তার ক্ষেত্রে অঙ্ক কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, এবং প্রত্যেক দিন এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা অঙ্কে পাকা হবে। আর প্র্যাকটিস যদি সঠিকভাবে না করো তাহলে কিন্তু অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি আছে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তো এইভাবে আমরা জাবেদা থেকে খতিয়ান এবং খতিয়ান থেকে রেওয়ামিল তৈরি করা আমরা শিখলাম। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, বাড়িতে ঠিকমতো দেখবে। আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারবে এবং করতে পারবে। আর তোমাদের অঙ্ক সম্পর্কে কোনো যদি সমস্যা থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমাকে টেলিফোনে তোমরা যদি যোগাযোগ করো মোবাইলে তাহলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। আমার মোবাইল নম্বর 01712068564। তোমরা এই মহামারী করোনার মধ্যে ভালো থেকো, সুস্থ থাকো, নিয়মিত হাত সাবান দিয়ে ধুবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ঘরে থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আমাদের আগামী ক্লাসে আমরা
রেওয়ামিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আগামী ক্লাসে রেওয়ামিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে রেওয়ামিল সম্পর্কে আমি সামান্য কিছু নিয়ম লিখে দিচ্ছি, এগুলা তোমরা একটু দেখে রাখবে। দেখে রাখলে কিন্তু রেওয়ামিল অঙ্কটা সহজ হবে। রেওয়ামিলের নিয়ম, রেওয়ামিলের নিয়ম 1, সকল প্রকার সম্পত্তি খরচ ও ক্ষতি ডেবিট হবে। 2, সকল প্রকার আয় দায় ও লাভ ক্রেডিট হবে। 3, সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে, তবে পাওনাদার বাটা সঞ্চিতি ও প্রদেয় বিল বাটা সঞ্চিতি ডেবিট হবে। এখানে ব্যতিক্রম যে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে, তবে পাওনাদার বাটা সঞ্চিতি ও প্রদেয় বিল বাটা সঞ্চিতি এই দুইটা জিনিস ক্রেডিট না হয় ডেবিট হবে। এটা ব্যতিক্রম। 4, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট হবে, সমাপনী মজুত পণ্য যাবে না। তবে এখানেও ব্যতিক্রম, তবে সমন্বিত ক্রয় উল্লেখ থাকলে সমাপনী মজুদ ডেবিট হবে, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য যাবে না। প্রারম্ভিক নগদ ও ব্যাংক উদ্বৃত্ত যাবে না। তাহলে আমরা কি পাইলাম? এখানে রেওয়ামিলের যে নিয়ম, এগুলা তোমরা সুন্দরভাবে মুখস্থ করবে। 1 নম্বরে লিখলাম সকল প্রকার সম্পত্তি খরচ ও ক্ষতি ডেবিট হবে। সকল প্রকার সম্পত্তি, সম্পত্তি বলছে কি? নগদ টাকা, আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা ইত্যাদি। খরচ বলতে কি? বেতন, ভাড়া,
বিজ্ঞাপন, বিমা, বিভিন্ন খরচ, আপ্যায়ন খরচ। ক্ষতি বলতে ক্ষতি হয়, আগুনে বিনষ্ট ক্ষতি হতে পারে বা চুরি হতে পারে, এই ধরনের ক্ষতি, এগুলো সব ডেবিটে হবে। সকল প্রকার আয়, দায় ও লাভ ক্রেডিট হবে। সকল প্রকার আয়, আয় বলতে কি বোঝাচ্ছে? বিক্রয় করলে আয় হয়, কমিশন পালি সেটা আয় হয়, এই রকম। দায় বলতে কি বোঝাচ্ছে? আমাদের থেকে যারা টাকা পাবে, পাওনাদার, বা প্রদেয় হিসাব, প্রদেয় বিল, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, বকেয়া কোনো খরচ ইত্যাদি দায়। লাভ বলতে কি? আমরা বিনিয়োগের সুদ যদি পাই থাকি, ঋণের সুদ যদি পাই থাকি, বা অন্য ব্যাংক জমার সুদ যদি পেয়ে থাকি, সেগুলো কিন্তু আমাদের লাভ। তাহলে এগুলা সব আয়, দায় ও লাভ হলে সেগুলোকে ক্রেডিটে বসাবো। সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট হবে, তবে পাওনাদার বাটার সঞ্চিতি ও প্রদেয় বিল বাটার সঞ্চিতি ডেবিট হবে। তাহলে আমরা সূত্রে লিখলাম যে সকল প্রকার সঞ্চিতি কি হবে? ক্রেডিট হবে। কিন্তু এর ব্যতিক্রম আছে, শুধু দুইটা আইটেম, সেটা হলো কি? পাওনাদার বাটার সঞ্চিতি, প্রদেয় বিল বাটার সঞ্চিতি। এবং সকল প্রকার সঞ্চিতির ভিতরে আসতে পারে অনাদায়ী পাওনার সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি, এই ধরনের যদি আয়কর সঞ্চিতি, এইরকম সঞ্চিতি থাকতে পারে, সেগুলো সব ক্রেডিটে বসাতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য সাধারণ অবস্থায় যদি ক্রয় দিয়ে অঙ্ক থাকে, যদি শুধু ক্রয় দিয়ে অঙ্ক থাকে, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট হবে, সমাপনী মজুত পণ্য যাবে না। তবে সমন্বিত ক্রয় দিয়ে যদি অঙ্ক থাকে, যে তবে সমন্বিত ক্রয় উল্লেখ থাকলে সমাপনী মজুত পণ্য ডেবিট হবে, কিন্তু প্রারম্ভিক মজুত পণ্য যাবে না। এটা বিপরীতমুখী একটা এখানে, যে শুধু ক্রয় দিয়ে যদি অঙ্ক থাকে, প্রারম্ভিক মজুত যাবে, সমাপনী যাবে না। আর সমন্বিত ক্রয় দিয়ে যদি অঙ্ক থাকে, তাহলে সমাপনী মজুত পণ্য যাবে, প্রারম্ভিক মজুত যাবে না। প্রারম্ভিক নগদ বা প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত রেওয়া মিলে যাবে না। তো যাই হোক, তোমরা এইগুলো সুন্দরভাবে একটু পড়বে, একটু বুঝবে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা রেওয়া মিল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং অঙ্ক করব। যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আমি শেষ করছি।